হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো রয়েছো। তো বন্ধুরা, আজকে আমরা শিখব দ্বিঘাত সমীকরণের গঠন পদ্ধতি। আজকে আমরা শিখতে চলেছি দ্বিঘাত সমীকরণের গঠন পদ্ধতি। এই বিষয়টা আজকে আমরা শিখব, দ্বিঘাত সমীকরণের গঠন পদ্ধতি। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে তৈরি করতে পারবো। তো এর জন্য কোনো নির্দিষ্ট কোনো নিয়ম হয় না, এর জন্য কোনো নির্দিষ্ট শর্ত হয় না। এটা অঙ্ক দেবে, অঙ্কটা পড়ে বুঝতে হবে যে অঙ্কে কি সমস্যার কথা বলা হয়েছে, অঙ্কে কি প্রবলেমের কথা বলা হয়েছে। সেই সমস্যাটাকে ভালো করে বুঝে নিয়ে সেটাকে পয়েন্ট ডাউন করতে হবে। পয়েন্ট ডাউন করে তারপরে সেই অঙ্ক অনুযায়ী আমাদের দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে হবে। তো এর জন্য ভ্যারাইটি রকমের অঙ্ক রয়েছে, এর জন্য অনেক রকমের অঙ্ক প্র্যাকটিস করতে হয়। তো আজকে যেহেতু এই ভিডিওটা কনসেপচুয়াল ভিডিও, তাই এই ভিডিওতে 3টে বা 4টে অঙ্ক দিয়ে আমি জাস্ট একটু বুঝিয়ে দেব যে এইভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয়। 3টে-4টে অঙ্ক দিয়ে জাস্ট কনসেপ্টটা আমি বুঝিয়ে দেব। এর ওপর প্র্যাকটিস করতে হয় অনেক। সে প্র্যাকটিস করার জন্য দ্বিঘাত সমীকরণে প্র্যাকটিস সিরিজে ভিডিও চলে আসবে। এটা হচ্ছে কনসেপ্ট সিরিজের ভিডিও। তো আজকে আমি 3টে-4টে অঙ্ক দিয়ে জাস্ট আমি বুঝিয়ে দেব যে এইভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয়। অঙ্ক দেখে অঙ্কটা পড়ে সমস্যাটাকে ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা খুব সহজেই দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারি। এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট কোনো শর্ত নেই। তো যেমন আমি অঙ্ক দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে। ধরো আমি একটা অঙ্ক লিখছি, যে কোনো আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম। কোনো আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম ও জমির ক্ষেত্রফল 142 বর্গ মিটার। তারপরে বলবে যে দ্বিঘাত সমীকরণ গঠন করো। তো এরকম একটা অঙ্ক জাস্ট আমি উদাহরণ সাপেক্ষে লিখলাম। তো এইখানে বলেছে যে কোনো আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম এবং এই আয়তকার জমিটির ক্ষেত্রফল 142 বর্গ মিটার। তারপরে বলবে যে দ্বিঘাত সমীকরণ গঠন করো, মানে এই জমিটার দ্বিঘাত সমীকরণ কি হবে সেটা গঠন করতে হবে। সেটার জন্য দেখো এই অঙ্কটা পড়ে আমাদের বুঝতে হবে যে কি কি পয়েন্ট বলেছে। এই অঙ্কে 2টো পয়েন্টের কথা বলেছে, 2টো পয়েন্ট। এক হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম। এটা একটা দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে রিলেশন বলেছে, যে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে যে সম্পর্ক সেটা কি, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম। এটা বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে কম হবে, দৈর্ঘ্য লেস দ্যান প্রস্থ, তাই তো, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে কম। এটা প্রথম কন্ডিশন, প্রথম শর্ত। তারপরে বলেছে এই জমিটির ক্ষেত্রফল কত, 142 বর্গ মিটার, যেটা এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছে।
যে জমির ক্ষেত্রফল 142 বর্গমিটার। আচ্ছা, এইটা মনে করো একটা আয়তকার জমি, এটা হচ্ছে একটা আয়তকার জমি। এবার এই আয়তকার জমির দৈর্ঘ্য মনে করো এ আর প্রস্থ মনে করো বি, ঠিক আছে? তাহলে এই আয়তকার জমির ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় বন্ধুরা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, তো এইখানে দেখো, এইখানে আমরা এই যে প্রস্থ কত সেটা তো আমরা জানি না, এই আয়তকার জমি প্রস্থ কত সেটা আমরা জানি না। তাই যদি আমরা প্রস্থটাকে এক্স ধরে নিই তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। তাহলে চলো অঙ্কটা করা যাক। আচ্ছা, আমি একটু সরে যাচ্ছি, তোমরা এই অঙ্কটাকে তোমরা খাতায় লিখে নেবে, ভিডিওটা পজ করে খাতায় লিখে নেবে, কারণ আমি তো এখন অঙ্কটা ক্যালকুলেশন করাবো, তো এখানে তো আর কোনো জায়গা নেই, তো আমাকে মুছতে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, তো প্রস্থের চেয়ে 3 মিটার কম বলেছে। আচ্ছা, তো যাই হোক, এইখানে এই অঙ্কটা আমি কিভাবে করব? আমি ধরে নেব যে প্রস্থটা হচ্ছে এক্স মিটার, এরমভাবে ধরে নেব যে প্রস্থ হচ্ছে কত মিটার? প্রস্থ হচ্ছে এক্স মিটার, প্রস্থ হচ্ছে এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? অঙ্কে কি বলা ছিল? অঙ্কে বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম। তাহলে প্রস্থের চেয়ে 3 মিটার কম মানে এক্স মাইনাস 3, প্রস্থের চেয়ে কম অর্থাৎ এক্স মাইনাস 3 মিটার, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কত বলেছিল? আমাদের এখানে ক্ষেত্রফল বলেছিল 142, তাই তো? ক্ষেত্রফল বলেছিল 142 বর্গ মিটার, 142 বর্গ মিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি শর্তানুযায়ী কি লিখতে পারি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 3 ইন্টু এক্স ইকুয়াল টু কত? 142। এক্স মাইনাস 3 ইন্টু এক্স ইকুয়াল টু 142। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 142 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 142 ইকুয়াল টু 0। কারণ এই সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0-র সাথে তুলনীয়। তাহলে যদি তুলনীয় হয় তাহলে এ কত হবে? এ হবে 1, বি হবে মাইনাস 3 আর সি হবে মাইনাস 142, ঠিক আছে? তাহলে আমাদের যে কাছের যে অঙ্কটা ছিল, আমাদের কাছে যে অঙ্কটা ছিল, মানে আমি এখানে উদাহরণ সাপেক্ষে যে অঙ্কটা আমি নিয়ে এসেছি, সেখানে বলা ছিল যে একটা আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম এবং এই জমিটির ক্ষেত্রফল 142 বর্গ মিটার। তাহলে দ্বিঘাত সমীকরণ কি হবে? তো তার জন্য আমরা কি করেছি, অঙ্কে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা জানা ছিল না, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটা রিলেশন দেওয়া ছিল। কি রিলেশন? যে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার কম হয়। তাহলে আমরা যদি প্রস্থটাকে এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্যটাকে আমরা সহজেই বার করতে পারবো। তো সেজন্য আমরা প্রস্থটাকে এক্স মিটার ধরে নিয়েছি, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? এক্স মাইনাস 3 মিটার। এবার আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স ইকুয়াল টু কত হবে? 142। কেন 142? কারণ আমাদের অঙ্কে বলা ছিল যে আয়তকার জমির ক্ষেত্রফল কত? 142 বর্গ মিটার। এখানে এক্স মাইনাস 3টা কি? দৈর্ঘ্য, আর এখানে এক্সটা কি? প্রস্থ। তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মানে কি? এর মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটার মানে কি বোঝাচ্ছে? ক্ষেত্রফল বোঝাচ্ছে।
তাই জন্য আমরা এক্স মাইনাস 3 ইন্টু এক্স ইকুয়াল টু 142 লিখেছি। এবারে আমরা ক্যালকুলেশন করেছি, মানে এটাকে আমরা মাল্টিপ্লাই করেছি, করে এসছে এক্স স্কোয়ার মাইনাস 3x। এবার 142টাকে আমি বাদিকে নিয়ে গেছি, নিয়ে এখানে মাইনাস 142 ইকুয়াল টু 0 এই চলে এসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণীত দ্বিঘাত সমীকরণ। যে দ্বিঘাত সমীকরণ বার করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে চলো এরকম আরেকটা উদাহরণ নেওয়া যাক। আচ্ছা, তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ঠিক আছে, দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এর ওপর আমরা একটা দ্বিঘাত সমীকরণ বানাবো। ওকে, তো ক্রমিক সংখ্যা মানে কি বোঝায়? ক্রমিক সংখ্যা মানে পরপর যে সংখ্যাগুলো বসে। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে ধরো 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, 8, 9, এগুলো সব হচ্ছে একটা ক্রমিক সংখ্যা। অর্থাৎ ক্রমিক সংখ্যা মানে পরপর যে সংখ্যাগুলো আসতে থাকে সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে একটা ক্রমিক সংখ্যা একটি ক্রমিক সংখ্যা মানে বোঝা গেল? ক্রমিক সংখ্যা মানে একের পর এক যে সংখ্যাগুলো আসতে থাকে। একের পর 2 আসে, 2 এর পর 3, 3 এর পর 4, 5, 6, 7, পর কন্টিনিউ যে সংখ্যাগুলো আসতে থাকে সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, কনজিকিউটিভ নাম্বারস। ঠিক আছে, এর ইংলিশ টার্ম হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। ওকে, কনজিকিউটিভ নাম্বারস, ক্রমিক সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বারস, একের পর এক যে সংখ্যাগুলো আসতে থাকে। তাহলে একটা ক্রমিক সংখ্যা যদি x হয় তাহলে অপর ক্রমিক সংখ্যা কত হবে? x প্লাস 1। তারপরে কত হবে? তারপরে হবে x প্লাস 2, তারপরে x প্লাস 3, তারপরে হবে x প্লাস 4, এভাবে হতে থাকবে। তো যাই হোক, তো অঙ্কে আমাদের কি বলেছে? দুটো ক্রমিক সংখ্যা x আর x প্লাস 1, এই দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে দেখো, এই যে x আছে, x এর বর্গ কত? x এর বর্গ হচ্ছে x স্কয়ার, আর এখানে আছে x প্লাস 1, এর বর্গ হচ্ছে x প্লাস 1 তার হোল স্কোয়ার। তাই তো, দুটো ক্রমিক সংখ্যা, একটা x আর একটা হচ্ছে x প্লাস 1, এদের বর্গ কি হবে? x এর বর্গ হবে x স্কয়ার, আর x প্লাস 1 এর বর্গ হবে x প্লাস 1 তার হোল স্কোয়ার। তো এদের সমষ্টি, এদের যোগফল কত? এদের যোগফল আসবে 313। তাহলে আমরা শর্তানুযায়ী, তাহলে আমরা এখন শর্তানুযায়ী কি লিখতে পারি? x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 313। তাই তো, দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 313। তাহলে এইবার x স্কয়ার প্লাস, এইখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হবে। a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা সেটা কি? a প্লাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এর ফর্মুলা হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 313। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল টু 0। 313টাকে আমি এখানে বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে এখানে কত হবে 2x স্কোয়ার প্লাস 2x, আর এখানে হবে মাইনাস 312 ইকুয়াল টু 0। 312 ইকুয়াল টু 0, ঠিক আছে, কারণ প্লাস 1 মাইনাস 313, তো মাইনাস 312 ইকুয়াল টু 0। ওকে, তাহলে ফাইনাল ইকুয়েশনটা কি হবে? তোমরা ভিডিওটা পজ করে একটু আগে নোট ডাউন করে নাও, তারপরে আমি বোঝাচ্ছি। তাহলে আমাদের ফাইনাল এখানে যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এখানে আমি কি করলাম, 2 দিয়ে ভাগ করে দিয়েছি। এখানে আমি কি লিখব, যে 2 দিয়ে ভাগ করে পাই, 2 দিয়ে ভাগ করে পাই। দেখো আমাদের কাছে সমীকরণটা ছিল এইটা, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের কাছে সমীকরণ। তো আমি যদি এখানে 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, এখানে আসবে এক্স স্কোয়ার, এখানে আসবে প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। ওকে, চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো দেখো অঙ্কে কি বলা আছে, অঙ্কে বলা আছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। অর্থাৎ এই হচ্ছে আমাদের 42, এটাকে এমন দুটো অংশে ভাগ করতে হবে যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এক অংশ এক্স ধরলাম, অপর অংশ তাহলে কত হবে, একটা অংশ আমি এক্স লিখলাম, তাহলে অপর অংশ কত হবে 42 মাইনাস এক্স, তাই না? কেন হচ্ছে দেখো, 42কে ধরো একটা অংশ লিখলাম 30, 42কে ভেঙে দিচ্ছি, 42কে দুটো অংশে আমি ভেঙে দিচ্ছি, তাহলে একটা অংশ আমি ধরে নিলাম 30, তাহলে অপর অংশ কত হবে 12 হবে। কেন 12 হবে, সোজা কথা 42 মাইনাস 30, তাই 12 হয়েছে। ঠিক একই রকমভাবে আমি যদি একটা অংশ এক্স ধরি তাহলে অপর অংশ কত হবে 42 মাইনাস এক্স হবে। আচ্ছা, তো এবার বলেছে যে এক অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে শর্তানুযায়ী
এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স। এক অংশ অপর অংশের বর্গের সমান, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাই আমি এখানে বর্গটা করেছি এক্সের, এক্স স্কোয়ার হয়েছে। তো এবার তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে তো আমরা এটাকে এরমভাবেও লিখতে পারতাম, তাহলে তো এটাকে আমরা এরমভাবে লিখতে পারতাম যে 42 মাইনাস এক্স তার বর্গ ইকুয়াল টু এক্স, এরমভাবেও লিখতে পারতাম, এরমভাবেও লিখতে পারতাম। অবশ্যই এরমভাবে লেখা যেত, অবশ্যই এরমভাবে লেখা যেত, কিন্তু যদি ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশনের সময় কিছু ভুল চলে আসবে, ঠিক আছে? অবশ্যই এরমভাবে লেখা যেত এবং অবশ্যই এরমভাবে লেখা গেলেও একটা কমপ্লিট দ্বিঘাত সমীকরণ আসবে, অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ আসবে। এক্ষেত্রেও দ্বিঘাত সমীকরণ আসবে, এক্ষেত্রেও দ্বিঘাত সমীকরণ আসবে। কিন্তু দেখতে হবে শুধু যে দ্বিঘাত সমীকরণ বানালেই হবে না, দ্বিঘাত সমীকরণটাকে এমনভাবে বানাতে হবে যেন সেটা সমাধানের উপযোগী হয়। দ্বিঘাত সমীকরণটাকে এমনভাবে তৈরি করতে হবে, দ্বিঘাত সমীকরণটাকে এমনভাবে গঠন করতে হবে যেন সেটা সমাধানের পক্ষে উপযোগী হয়। তো আমরা যদি এইভাবে এই 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স লিখতাম এবং এর সাপেক্ষে যদি আমরা দ্বিঘাত সমীকরণ বানাতাম, সেটা সমাধানের উপযোগী হতো না, তাই আমরা এইভাবে বানিয়েছি। তাই আমরা অত কিছু না করে, তাই আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে গিয়ে অত কিছু ঝামেলায় না গিয়ে আমরা সোজাসুজি এক্স স্কোয়ার করেছি ইকুয়াল টু 42 মাইনাস এক্স। তাহলে একটা স্টেপে দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এবার তোমাদের মাথায় আসবে, তাহলে দাদা একটা দ্বিঘাত সমীকরণ সমাধানের উপযোগী কিনা সেটা আমরা কি করে বুঝবো? অবশ্যই সেটা বোঝার জন্য আমি এর পরের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে দ্বিঘাত সমীকরণ সমাধানের শর্ত, একটা দ্বিঘাত সমীকরণ কোন কোন উপায় সমাধান হতে পারে, সেই বিষয় নিয়ে আমি নেক্সট কনসেপচুয়াল ভিডিওতে আমি আলোচনা করব। তাই অবশ্যই সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে এই অঙ্কটা বোঝার জন্য। এখানে কেন আমি এক্স স্কোয়ার করলাম, কেন আমি 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ার করলাম না? কারণ আমাদের অঙ্কে বলেছে যে একটা অংশ অপর অংশের বর্গের সমান, তার মানে এখানে এক্সও তো 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ারের সমান হতে পারত, তাই না? এটাও তো হতে পারত, কিন্তু এটা হলে সেটা সমাধানের উপযোগী হতো না। অর্থাৎ এখানে চলে আসছে যে একটা দ্বিঘাত সমীকরণ কখন সমাধান হতে পারে, সেই সমাধানের শর্ত, সেটা আমি অবশ্যই নেক্সট কনসেপচুয়াল ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে? তো আজকে তোমরা এটা শেখো। আচ্ছা, লাস্ট একটা আমি এক্সাম্পল দিচ্ছি, লাস্ট একটা উদাহরণ দিচ্ছি। লাস্ট অঙ্ক হচ্ছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল একশো 43। দুটি ক্রমিক, আচ্ছা এখানে একটা কাজ করো, এখানে
ধনাত্মক লিখে রাখো, তাহলে সুবিধা হবে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এর মানে কি? আচ্ছা, ক্রমিক মানে কি এটা তো আশা করি বুঝতে পেরেছ। ক্রমিক মানে যে সংখ্যাগুলো পরপর আসে, 1 2 3 4 5 6 7 এগুলো পরপর আসে, কন্টিনিউ চলে আসতে থাকে, পরপর একের পর একটা সংখ্যা আসতে থাকে, সেটা হচ্ছে ক্রমিক। ধনাত্মক তো আমরা জানি পজিটিভ, 1 2 3 4 5 পজিটিভ মানে ধনাত্মক। আচ্ছা, অযুগ্ম মানে কি? অযুগ্ম মানে 2 দ্বারা বিভাজ্য নয়। অযুগ্ম মানে এমন কিছু সংখ্যা যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, 2 দিয়ে ডিভাইড করতে পারি না, সেগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। যেমন ধরো 1, এটা কি? যেমন ধরো এই যে 1 2 দিয়ে ভাগতে পারি, 2 দিয়ে আমরা এটাকে ভাঙতে পারি না। 3, তারপর 5, তারপর 7, তারপর 9, এগুলো সব হচ্ছে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ যেগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারি না। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এই যে অযুগ্ম সংখ্যা, 1-এর পর 3, 3-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর কত আসছে? 9, 9-এর পর কত আসবে? 11 আসবে, 11-এর পর 13। তার মানে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এদের মধ্যে যে গ্যাপটা হয়, গ্যাপটা কত? 2-এর গ্যাপ হয়। এদের মধ্যে গ্যাপটা কত হয়? 2। অর্থাৎ দুটো অযুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ কত হয়? দুটো অযুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ হচ্ছে 2। ওকে, তাহলে একটা অযুগ্ম সংখ্যা যদি x হয়, তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যা কত হবে? x + 2। একটা অযুগ্ম সংখ্যা যদি x হয়, তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যা কত হবে? x + 2। ওকে, তাহলে আমি এখন লিখতেই পারি যে একটি অযুগ্ম সংখ্যা x, একটি অযুগ্ম সংখ্যা x, তাহলে অতএব পরবর্তী অযুগ্ম সংখ্যা কত হবে? x + 2। এইটুকু ক্লিয়ার? একটা অযুগ্ম সংখ্যা যদি x হয়, তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যা কত হবে? x + 2। কারণ অযুগ্ম সংখ্যা মানে কি? যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, যেমন 1 3 5 7 9 11 13 এরকম। তাহলে এখান থেকে আমি একটা বিষয় লক্ষ্য করতে পারি যে দুটো অযুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ কত হয়? দুটো অযুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ হয় 2। তাহলে একটা অযুগ্ম সংখ্যা যদি x হয়, তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যা হবে x + 2। এদের মাল্টিপ্লিকেশন অর্থাৎ এদের গুণফল হচ্ছে 143। তার মানে আমি এখন শর্তানুযায়ী লিখতে পারি, তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব শর্তানুসারে x + 2 × x কত? 143। এই দুটো অযুগ্ম সংখ্যা, এদের গুণফল হচ্ছে 143। তাহলে x² + 2x, 143টাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে -143 = 0। এটা হচ্ছে আমাদের নির্ণীত দ্বিঘাত সমীকরণ। x² + 2x - 143 = 0। তাহলে আশা করি বন্ধুরা আজকে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটা কেমন লাগলো, তোমরা কেমন বুঝতে পারলে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
এবং এই ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, যাতে তাদেরও বুঝতে সুবিধা হয় এবং তাদেরও যাতে অনেক উপকারে আসে। এরকম আরও ডেইলি ভিডিও পেতে, দ্বিঘাত সমীকরণের ওপর আরও কনসেপচুয়াল ভিডিও পেতে এবং ডেইলি প্র্যাকটিসের ওপর ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলের সদস্য হয়ে পাশে থেকো। আমার চ্যানেলের একটাই মোটিভ, বাংলার প্রতিটি ছাত্রছাত্রীদের অঙ্কের ভিত শক্ত করাই হচ্ছে আমার চ্যানেলের আসল উদ্দেশ্য। তাই তোমরা এই জার্নিতে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং তোমাদের সাথে আবার আমারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, বাই।